আজকে আমরা ইংরেজি সাহিত্যের এমন একটা অধ্যায় নিয়ে কথা বলবো যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, মধ্য ইংরেজি যুগ, মানে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এই সময়টায় ইংরেজি ভাষাটা এতটাই বদলে গিয়েছিল যে বলা যায় এর যেন একদম নতুন করে জন্ম হয়েছিল। আর এই পুরো গল্পের শুরুটাই কিন্তু একটা প্রশ্ন দিয়ে। ভাবা যায় কিভাবে মাত্র একটা যুদ্ধ একটা গোটা ভাষাকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে সেই 1066 সাল থেকে, নরম্যানদের ইংল্যান্ড বিজয়, মানে যেটাকে আমরা নরম্যান কনকোয়েস্ট বলি, ঠিক ওই ঘটনাটা থেকেই। এটাই ছিল সেই মোড় যা মধ্য ইংরেজি যুগের দরজা খুলে দিয়েছিল আর ইংল্যান্ডের সব কিছুকে যেন ওলট পালট করে দিয়েছিল। মানে পরিবর্তনটা যে ঠিক কতটা নাটকীয় ছিল সেটা ভাবলেও অবাক লাগে। দেখুন, 1066 সালের আগে কি ছিল? অ্যাংলো স্যাক্সন শাসকরা দেশ চালাতেন আর তাদের ভাষা মানে পুরনো ইংরেজি ছিল ক্ষমতার ভাষা। কিন্তু নরম্যানরা জেতার সাথে সাথেই পুরো ছবিটা পাল্টে গেল। ক্ষমতা চলে গেল নরম্যানদের হাতে আর তাদের ভাষা ফরাসি হয়ে উঠল রাজদরবার, আইন আদালত সবকিছুর ভাষা। আর ইংরেজি সেটা যেন রাতারাতি তার সবটুকু সম্মান হারিয়ে ফেলল। ইতিহাসের এই সময়টাকেই বলা হয় অ্যাংলো নরমান যুগ, যেটা চলেছিল প্রায় 1340 সাল পর্যন্ত। এই সময়টায় ফরাসি ভাষা, ফরাসি সাহিত্য ইংল্যান্ডের সংস্কৃতিতে একেবারে জাঁকিয়ে বসেছিল। আর বেচারি ইংরেজি, ওটা তখন শুধু সাধারণ খেটে খাওয়া মানুষের মুখের ভাষা হয়ে রইল। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই যুগের শুরুর দিককার ইতিহাস এতটাই কম পাওয়া যায় যে অনেকেই একটা অন্ধকার যুগ বা ডার্ক এজ বলেও ডাকে। কিন্তু ইংরেজি ভাষা কিন্তু হারিয়ে যায়নি, একদমই না। বরং পর্দার আড়াল থেকে শুরু হয়েছিল তার আবার মূল স্রোতে ফিরে আসার একটা অসাধারণ লড়াই। চলুন দেখি কিভাবে এই ভাষাটার আবার নতুন করে জন্ম হলো। আসলে বেশ কয়েকটা বড় বড় ঐতিহাসিক ঘটনা ইংরেজির ফিরে আসার পথটা তৈরি করে দিয়েছিল। যেমন ধরুন 1215 সালের ম্যাগনা কার্টা, এটা রাজার ক্ষমতাকে অনেকটা কমিয়ে আনে। তারপর 1295 সালে যখন প্রথম ব্রিটিশ পার্লামেন্ট তৈরি হলো, তখন সাধারণ মানুষের প্রতিনিধিরাও কথা বলার একটা জায়গা পেলেন। আর সবচেয়ে বড় ধাক্কাটা দিল 1348-49 সালের ব্ল্যাক ডেথ বা প্লেগ মহামারী। এটা পুরনো সামন্ত প্রথাকে প্রায় গুড়িয়ে দিয়েছিল, কারণ মহামারীতে এত লোক মারা গিয়েছিল যে শ্রমিকের অভাব দেখা দেয়, আর তাতে সাধারণ মানুষের কদর হুট করে বেড়ে যায়। এই সবগুলো ঘটনায় কিন্তু একটু একটু করে ইংরেজি বলা মানুষগুলোকে শক্তিশালী করে তুলছিল। তবে আসল মুহূর্তটা, সেই টার্নিং পয়েন্টটা আসে 1362 সালে। ঠিক এই বছরেই ইংরেজিকে আবার আনুষ্ঠানিকভাবে আইন আর আদালতের ভাষা হিসেবে ঘোষণা করা হলো। একবার ভাবুন তো, প্রায় 300 বছর পর ইংরেজি ভাষা তার হারানো সম্মানটা ফিরে পেল। এটা ছিল সত্যি এক অসাধারণ বিজয়। ভাষাটা যখন আবার নিজের পায়ে দাঁড়াতে শুরু করলো, ঠিক তারপরেই ইংরেজি সাহিত্যে এলো এক স্বর্ণযুগ। এই যুগটা পরিচিত চসারের যুগ বা দ্য এজ অফ চসার নামে, মোটামুটি 1340 থেকে 1400 সাল পর্যন্ত। আর এই যুগের নামকরণ যার নামে, তিনি হলেন জিওফ্রে চসার, এই সময়ের সবচেয়ে বড় সাহিত্যিক তারকা। তার সেই অমর সৃষ্টি দ্য ক্যান্টারবারি টেলস, এটাই প্রথমবার দেখিয়েছিল যে এই নতুন ইংরেজি ভাষাটা কতটা শক্তিশালী, কতটা সুন্দর আর কতটা পরিণত হতে পারে। ঠিক এই সময়ে আরেকজন কিংবদন্তি ছিলেন জন ওয়াইক্লিফ। তাকে তো ইংরেজি গদ্যের জনক বা ফাদার অফ ইংলিশ প্রোজি বলা হয়। আর তার সবচেয়ে বড় কাজটা কী ছিল জানেন? তিনি প্রথম পুরো বাইবেলটা ল্যাটিন থেকে ইংরেজিতে অনুবাদ করেন। এর ফলে সাধারণ মানুষ যারা ল্যাটিন জানতো না, তারাও প্রথমবার নিজেদের ভাষায় ধর্মগ্রন্থ পড়ার সুযোগ পেল। এটা একটা বিশাল ব্যাপার ছিল। চসার বা ওয়াইক্লিফই কিন্তু একা নন। এই যুগে আরও অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন। যেমন ধরুন উইলিয়াম ল্যাংল্যান্ড, তার বিখ্যাত রূপক কবিতা পিয়ার্স প্লোমেনের জন্য। ছিলেন স্যার থমাস ম্যালোরি, যিনি লিখেছিলেন মর্টে ডে আর্থার। এটাকে ইংরেজি সাহিত্যের প্রথম সম্পূর্ণ গদ্য রোমান্স বলা হয়। আর জন গাওয়ারের লেখা কনফেসিও আমান্টেসো ছিল সেই সময়ের এক অসাধারণ সাহিত্যকর্ম। শুধু যে নতুন নতুন লেখক আসছিলেন তা কিন্তু নয়, পুরো সাহিত্যের ধরন, গল্প বলার স্টাইলটাই যেন বদলে যাচ্ছিল। চলুন দেখি ঠিক কি কি পরিবর্তন এসেছিল তখন।
সাহিত্যের জগৎটা যেন হঠাৎ করে অনেকখানি বড় হয়ে গেল। মানে তখন গল্পে শুধু বীরত্ব, ধর্ম বা রাজাদের কথাই থাকতো না। প্রথমবারের মতো লেখায় উঠে আসতে শুরু করলো প্রেম, হিউমার বা হাস্যরস, আইরনি বা বিদ্রুপ, এমনকি স্যাটায়ার বা ব্যঙ্গ। লেখকরা এবার সাধারণ মানুষের জীবনের ছোট ছোট সুখ দুঃখ, তাদের অভিজ্ঞতা নিয়ে লিখতে শুরু করলেন। আর কবিতার স্টাইল, সেটাও পুরো পাল্টে গেল। পুরনো ইংরেজিতে কবিতার মূল কারিগরি ছিল অ্যালিটারেশনে, মানে লাইনের শুরুর শব্দগুলোতে মিল থাকত। কিন্তু মধ্য ইংরেজি যুগে জনপ্রিয় হয়ে উঠল এন্ড রাইম, মানে লাইনের শেষের শব্দে মিল। এর সাথে পেন্টামিটারের মতো নতুন নতুন ছন্দ এলো। সব মিলিয়ে কবিতাগুলো শুনতে আরও আধুনিক, আরও সুরেলা হয়ে উঠল। আর হ্যাঁ, এই যুগেই কিন্তু ইংরেজি নাটকেরও জন্ম হয়, মানে একদম প্রথম ধাপ আর কি। শুরুটা হয়েছিল ধর্মীয় নাটক দিয়ে, যেমন মিস্ট্রি প্লে, যেখানে বাইবেলের গল্প অভিনয় করে দেখানো হতো। এরপর এলো মোরালিটি প্লে, ইন্টারলিউডস। এগুলোই কিন্তু ভবিষ্যতের সেই শেক্সপিয়ারের নাটকের ভিত্তি তৈরি করে দিয়েছিল। এই যুগের একদম শেষের দিকে এমন দুটো বড় ঘটনা ঘটল, যেগুলো শুধু মধ্যযুগের শেষে করেনি, বরং আধুনিক পৃথিবীর জন্য মঞ্চটা পুরোপুরি তৈরি করে দিয়েছিল। প্রথমটা হলো 1476 সালে উইলিয়াম ক্যাক্সটনের ছাপাখানা প্রতিষ্ঠা। এটা ছিল একটা বিপ্লবের মতো। এর ফলে কি হলো? বই অনেক সস্তা আর সহজলভ্য হয়ে গেল, জ্ঞান ছড়িয়ে পড়তে লাগলো সাধারণ মানুষের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, ছাপার কারণে ইংরেজি ভাষার একটা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড রূপ তৈরি হতে শুরু করলো। আর দ্বিতীয় ঘটনাটা ছিল রেনেসান্সের বাতাস বইতে শুরু করা। একদিকে 1453 সালে কনস্ট্যান্টিনোপলের পতন হওয়ার পর গ্রিক পণ্ডিতরা সারা ইউরোপে ছড়িয়ে পড়লেন। অন্যদিকে কোলম্বাস, ভাস্কো দা গামার মতো অভিযাত্রীরা নতুন নতুন দেশ আবিষ্কার করছেন। এই সব কিছু মিলিয়ে মানুষের মনে অজানাকে জানার, নতুন কিছু শেখার একটা সাংঘাতিক কৌতূহল তৈরি হলো। আর এই কৌতূহলটাই ইংল্যান্ড সহ পুরো ইউরোপকে একটা নতুন যুগের দিকে এগিয়ে নিয়ে গেল। তাহলে দেখুন, মধ্য ইংরেজি যুগকে কি আর অন্ধকার যুগ বলা যায়? একদমই না। এটা আসলে ছিল প্রাচীন আর আধুনিক পৃথিবীর মধ্যেকার একটা ভীষণ দরকারি সেতু। ঠিক এই যুগেই কিন্তু ইংরেজি ভাষা তার আজকের চেহারার ভিতটা খুঁজে পেয়েছিল। সবশেষে শুধু একটা প্রশ্ন ভেবে দেখার জন্য, এই যুগটা যদি না আসতো, ভাষার এই নতুন জন্ম যদি না হতো, সাহিত্যের এই নতুন ধারাগুলো যদি তৈরি না হতো, তাহলে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় প্রতিভা উইলিয়াম শেক্সপিয়ার, তার কি আদৌ আসা সম্ভব হতো?